সব রাষ্ট্র সবসময় আক্রমণ করে দখল করতে হবে এমন নয় না। অতীতে বাংলাদেশ 52 বা 54 বছরের বাংলাদেশ এবং 5ই আগস্টের পরে বাংলাদেশকে আমরা ভিন্ন বাংলাদেশ মনে করি। আমরা মনে করি এই জিনিস আলোর মুখে আসতে হবে। কারা আমাদের সেনাবাহিনীকে এইভাবে সিস্টেম্যাটিক ওয়েতে ধ্বংস করার জন্য যে কাজ করেছে সেটার ব্যাপারে একটা কমিশন হয়ে ফ্যাক্ট ফাইন্ডিং হওয়াটা জরুরি। আগের বিচারগুলো যথার্থ প্রক্রিয়ায় হয়েছে কিনা সেটাও বের করা জরুরি, এবং এই বের করার না হলে বাংলাদেশে এই যে এই বিপুল সংখ্যক সেনাবাহিনীর অফিসারদের স্বজনরা যারা তারা মনে করেন যে তাদের প্রতি জাস্টিস করা হয়নি, তাহলে এই বেদনার কিন্তু উপশম করা সম্ভব নয়। যদি এটা কমিশন করা না যায় সেই ক্ষেত্রে এই বিচারটা যেমন আজকে তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অভিযোগ নিয়ে এসেছেন যে এটাকে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হিসেবে ট্রিট করা যায় কিনা, একটা সেনাবাহিনীকে সিস্টেম্যাটিক ওয়েতে ধ্বংস করার জন্য এটা করা হয়েছে। তা আমরা যদি সেটা বিচারের জন্য আমরা বিশ্লেষণ করে দেখবো যে এখানে করা যায় কিনা, কিন্তু একটা রাষ্ট্রের একটা বাহিনীকে যদি একটা বড় পরিকল্পনার অংশ হিসাবে একদিক থেকে নির্মূল করার চেষ্টা করা হয়, ডেফিনেটলি সেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির আন্ডারে পড়বে। কিন্তু এইটা খুবই ইন্টারেস্টিং না, মানে আমরা যখন এটা ভাবি তখন আমরা ভাবি যে এইটা দিয়ে বাংলাদেশের কেউ বা কোনো একটা মহল কোনো কিছু একটা অ্যাচিভ করতে পারে, 57 জন আর্মি অফিসারকে মেরে ফেলে কোনো একটা মহলের কোনো একটা উপকার হতে পারে। এইটা কি আমার রাজনৈতিক প্রতিপক্ষকে একটা বদনাম বা একটা অন্য কিছু দেওয়ার একটা পরিকল্পনা? মানে আমি আসলে হিসাব মিলাতে পারি না যে এতে কার লাভ হবে। ধরেন আওয়ামী লীগের কি লাভ হবে এই 57 জনকে আর্মি অফিসারকে মেরে ফেলার ক্ষেত্রে তারা যদি একটা ভূমিকা রাখতো, বা মানে প্লটটা কি আসলে? জনাব তাজুল ইসলাম, দেখুন এখানে যে শুধু আওয়ামী লীগে ইনভলভ ছিল এটা তো শেষ কথা নয়। আমার প্রতিরক্ষা বাহিনীর উপরে যখন আঘাতটা আসছে, এটা শুধুমাত্র আওয়ামী লীগের আসছে না, এর সাথে পেছনে আরো কোনো বড় শক্তি জড়িত আছে, সেটা বের করার প্রশ্ন কিন্তু আসছে। আপনি গত 16 বছরে আওয়ামী লীগের শাসন যদি দেখেন যে ক্রমান্বয়ে এই দেশটাকে কিভাবে একটা পর রাষ্ট্রের প্রতি নির্ভরশীল করে তৈরি করা হয়েছে, এবং বিভিন্ন সময়ে আমাদের রাষ্ট্রের যে নির্ভরশীলতা এবং আজকে যে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী মনোভাবের যে তুঙ্গে ওঠাটা, এটার পেছনে এইভাবে ক্রমান্বয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থার সবকিছুকে ভারতমুখী করার যে প্রবণতা, এটার সাথে যদি আপনি চেইন করে চিন্তা করেন তাহলে এটা কিন্তু অ্যান্সার পাওয়া সম্ভব হতে পারে। যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে, যেখানে যে একটা আমার প্রবল শক্তিশালী একটা প্রতিবেশী রাষ্ট্র, সেটা যদি তার কলোনিয়ালিজম বলেন, তার আগ্রাসী নীতির কথা বলেন, তারা যদি পেছন থেকে কলকাঠি নেড়ে থাকে এবং যারা ক্ষমতায় ছিলেন আমি এই প্রশ্নটা নিয়ে আসলে একটু জনাব তাজুল ইসলাম, সিরিয়াসলি আমরা কি আসলে আমাদের সার্বভৌমত্ব নিয়ে মানে চিন্তা করতে, মানে আমরা চিন্তা করতেছি যে আমাদের মানে ভারত আমাদের আক্রমণ করে আমাদেরকে অধীন করে ফেলতে পারে, এটা সত্যি একটা সিরিয়াস চিন্তা? আমি বলছি আক্রমণ করা নয়, আপনি সব রাষ্ট্র সবসময় আক্রমণ করে দখল করতে হবে এমন নয়। ইনফিল্ট্রেশনের মাধ্যমে গত 16 বছরে বাংলাদেশকে যেভাবে ভারত নির্ভর করা হয়েছিল প্রত্যেকটা সেক্টরে, আপনি প্রত্যেকটা সেক্টর যদি বিশ্লেষণ করেন তাহলে তো দখল করার প্রয়োজন নেই। আপনি একটা ওসি নিয়োগ করার আগে যদি ভারতীয় দূতাবাসের পরামর্শ নিতে হয়, তাহলে সেই রাষ্ট্র তো দখল করার প্রয়োজন নেই। এই সব বিষয়গুলো পেছন থেকে কমিশন গঠন করে এটা দেখা উচিত যে এই কাজগুলো কিভাবে হয়েছিল, এই কাজগুলো আমাদের সৈনিকেরা কিভাবে আমাদের অফিসার থেকে হত্যা করলো, এই ফ্যাক্টস ফাইন্ডিং তো হয়নি। এটা অবশ্যই এটাকে বের করা উচিত জাতির স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে। রাষ্ট্র ইমাম কি মনে করেন যে এটা কি আসলে, আমার মূল প্রশ্নে যাওয়ার আগে আপনি যদি একটু ছোট করে বলেন যে এটা কি আসলে একটু পলিটিক্যাল রেটরিক বেশি, মানে একটা ইন্ডিয়া সার্বভৌমত্বের উপর হামলা, সেই কারণে একটা হইতে পারে ওরকম, লাইক আপনার কাছে কি মানে? আপনি বিডিআর মিউটিনির কথা বলছেন? বিডিআর মিউটিনি সহ আর যে বয়ান, যে ধরেন বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, আবার এটা অবশ্য তাজুল ইসলাম খুব সুন্দর করে বলছেন যে সার্বভৌমত্ব তো আসলে দেশটাকে দখল করে হবে না, নানাভাবেও এটা হইতে পারে। আপনার টেকটাও একটু শুনি। জি, মানে এইটুকু বক্তব্যের সাথে তো আমি একমত যে দেশটাকে দখল করা ইজ নট দ্য অনলি ওয়ে। এছাড়া অন্যান্য বিভিন্ন ভাবে করা যায়। একটা দেশকে যদি আপনি ট্রেড এন্ড কমার্সের দিক থেকে ক্রিপল করে ফেলেন, তাহলেও কিন্তু এটা আমাদের সার্বভৌমত্বকে অ্যাটাক করা হবে। আমি যেটা জানতে চাইছিলাম যে আমরা এই কথাগুলি বলার সময় ফ্যাক্টস এন্ড ফিগার দেখে, স্ট্যাটিস্টিক্স দেখে আমরা বলতেছি কিনা গত 15 বছরের ট্রেড এন্ড কমার্স, তার আগে, কারণ আমরা কিন্তু বরাবরই দেখেছি, যেমন ধরেন বিএনপি ভারতে গ্যাস পুরো একটা, মানে বিবিআনার গ্যাস পুরোটাই রপ্তানি করে দিতে চেয়েছিল। ভারতকে তো আমরা যে সরকারি ক্ষমতায় আসুক তার আসলে এক ধরনের সুবিধা করতেই দেখি, তার সাথে তো একটা ইন্ডিয়া সাথে শেখ হাসিনা হয়তো বেশি করছে, কিন্তু আমরা তো হিস্টোরিক ভাবে তাই দেখি আসলে। মানে এটা আমরা কেন
এটা বলবো। না মানে এখানে আমি একটা কথা বলি খালেদ ভাই, সেটা হচ্ছে গিয়ে আমরা তো এই গ্লোবালাইজেশনের যুগে বাংলাদেশ তো আইসোলেটেড ভাবে এক্সিস্ট করতে পারে না। সো ভারত আমাদের শক্তিশালী প্রতিবেশী এবং নানাভাবে ভারতের সাথে আমাদের সম্পর্ক আজকের না, সেটা হিস্টোরিক্যালি বলেন, কালচারালি বলেন, ভাষাগতভাবে বলেন, ট্রেড এন্ড কমার্স বলেন, প্রত্যেকটা বর্ডার শেয়ারিং তো আমি বাদই দিলাম, আচ্ছা প্রত্যেকটা ভাবে কিন্তু ইন্টেগ্রালি কানেক্টেড এই দুটো দেশ। সো আমাদের ভারতকে যেরকম প্রয়োজন, ভারতেরও আমাদেরকে সেরকমই প্রয়োজন। সো আমাদের অ্যাটিটিউডটা রাইট নাও হওয়া উচিত একটা সুসম্পর্ক গড়ে তোলার, কাদা ছোড়াছড়ি না করে, মানে পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকানো উচিত। কোন ধরনের ধরেন যেরকম ডিসইনফরমেশন ক্যাম্পেইনটা ভারত শুরু করেছিল এই পতনের পর থেকে নিয়ে, যেটা এখন পর্যন্ত কিছু দূর হলেও চলছে, সেটা আমরা কিভাবে কাউন্টার করব? আমরা কিন্তু সেটাকে উগ্রভাবে কাউন্টার করলে হবে না, আমাদের সেটাকে কাউন্টার করতে হবে ফ্যাক্টস দিয়ে। আমরা ফ্যাক্টস গুলো পুরো বিশ্বের কাছে, ভারতের কাছে তুলে ধরবো যে এটা ডিসইনফরমেশন কেন। আমরা যদি এই এক্সট্রিমিজমকে এক্সট্রিমিজম দিয়ে কাউন্টার করি তাহলে তো হবে না, কারণ দুটো দেশকেরই তো দুটো দেশের প্রয়োজন। এবং কিছু দূর হলেও ভারত থেকে যখন ফরেন সেক্রেটারি আসলেন, ওনার বক্তব্যের সাথে মানে উনি বক্তব্য দিলেন যে ওনাদের সাথে মিডিয়া থেকে যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন, সরকারের সাথে ভারতের সেই ক্যাম্পেইনের কোনো সম্পৃক্ততা নেই। আচ্ছা হয়তো আমরা এটা বিশ্বাস করি না এবং না করাটাই স্বাভাবিক, কারণ বেশিরভাগ এই ক্যাম্পেইন হয়েছে গদি মিডিয়াগুলো থেকে। বাট হ্যাভিং সেড দ্যাট, ওনারা যে এরকম একটা বক্তব্য এখন করছেন অফিশিয়ালি, এটা হয়তো একটা ইন্ডিকেশন যে সামনে গিয়ে ওনারাও একটা সুসম্পর্ক গড়তে চাচ্ছে বাংলাদেশের মানুষের সাথে, অ্যাজ অপোজ টু শেখ হাসিনার সাথে, মানে কোনো ব্যক্তি বা পার্টির সাথে। আচ্ছা আমি খালি এতটুকুই বলবো খালেদ ভাই যে আমরা ফ্যাক্টস এর ভিত্তিতে এর কথা এখন বলা উচিত এগিয়ে গিয়ে, অ্যাজ অপোজ টু পলিটিক্যাল রেটরিক অর এনিথিং এলস। জি, আমার ব্যারিস্টার রাসনা ইমামের কাছে যে প্রশ্নটা করতে চাই, সেই প্রশ্নটা নিয়ে আবার জনাব তাজুল ইসলামের কাছে আসবো। যে আপনি জানেন যে সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন, সেখানে অনেক গুরুতর অভিযোগের একটি হচ্ছে আওয়ামী লীগ শাসনামলে গুমের সঙ্গে ভারতের সম্পৃক্ত থাকার অভিযোগ। আমাদের প্রশ্ন, এটা অভ্যন্তরীণ বিষয় হলে এটার উদ্যোগ তুলনামূলকভাবে সহজ হতো, যে মানে আমরা এটা পরীক্ষা করাটা সহজ হতো, কিন্তু ভারতের সম্পৃক্ততার যে অভিযোগ, আমরা কাগজে অভিযোগ যে আমরা দেখলাম, তা নিয়ে আমাদের সরকার আসলে কি করতে পারবে, নাকি শুধু কাগজে এই বিষয়টি থেকে যাবে? আমরা জনাব তাজুল ইসলামের কাছে আসবো, আমরা একটু ব্যারিস্টার রাসনা ইমামের কাছে শুনতে চাই যে গুমের সাথে যে ভারতের সম্পৃক্ত থাকার অভিযোগ, গুম সংক্রান্ত তদন্ত কমিশন যেটা বলেছে, সেইটার ক্ষেত্রে আমাদের আসলে কি করার আছে, বা আসলে সরকারের উদ্যোগটা কি হওয়া উচিত? যে আপাতত যে রিপোর্টটা, প্রতিবেদনটা বের হয়েছে, এখানে তো আমার ধারণা প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে, এই ভাষাটা ব্যবহার করা হয়েছে সোফার শেখ হাসিনা এবং তার দলের শীর্ষস্থানীয় কিছু নেতাদের কথা। ভারতের ব্যাপারে যে এভিডেন্সটা পাওয়া গেছে, ওটার ভাষাটা কিন্তু আমি শিওর না, আপনি হয়তো আমাকে কারেক্ট করতে পারবেন। ওখানে যদি বলে থাকে প্রাথমিকভাবে, সেক্ষেত্রে আমি বলবো আমরা আগে পূর্ণাঙ্গ ফাইনাল রিপোর্টটা দেখে নিই, যে ওই রিপোর্টে কি কি তথ্য বেরিয়ে আসে এবং তার সাথে এভিডেন্স দেখে নিই। এভিডেন্স দেখার পরেই কিন্তু উই উইল বি ইন আ পজিশন যে আমরা এটাকে কিভাবে অ্যাপ্রোচ করব। প্রথমে কি ডিপ্লোম্যাটিক ভাবে অ্যাপ্রোচ করব নাকি অন্য কোনো ভাবে অ্যাপ্রোচ করব, বাট আমাদের তথ্য নিয়ে কথা বলা উচিত, এভিডেন্স হাতে নিয়ে কথা বলা উচিত।